আজ আমরা আলোচনা করব এমন এক অদ্ভুত এবং শিহরণ জাগানো গল্প নিয়ে, যেখানে পরশক্তি সম্পূর্ণ প্রাণীগুলো মানুষের শরীরে প্রবেশ করে নেয় তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ। কল্পনা করুন, একদিন আপনি নিজেই বুঝতে পারছেন না আপনার শরীরে কে আছে, আপনি নাকি অন্য কেউ। এমনই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে প্যারাসাইট। চলুন তাহলে এই অদ্ভুত জগতের রহস্য উদ্ঘাটন করি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। সিনেমার শুরুতেই দেখানো হয়েছে প্যারাসাইটস একটি রহস্যময় ধরনের এলিয়েন সমুদ্র থেকে শহরে তাদের পথ তৈরি করছে। তখন একজন ঘুমন্ত মানুষ তার ঘরে একটি পরজীবী তার কানের মধ্যে ক্রোল করে। বিরক্ত বোধ করা সত্ত্বেও লোকটি নিজেকে শান্ত করতে ঘুমাতে যায়। শিনিচি একটি অল্প বয়স্ক ছেলে দৃশ্যে উপস্থিত হয়। রাতে হেডফোন লাগিয়ে গান শুনছেন। পরজীবীটি তার কানে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। শিনিচি একটি চুলকানি সংবেদন অনুভব করে এবং অনুমান করে যে এটি একটি পোকা। যখন এটি তার নাকে চলে যায়, সে এটি ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন সে এটি তুলে নেওয়ার চেষ্টা করে তখন এটিকে পিষে ফেলে। তারপর সেই পরজীবীটি কাটার পর তার হাতের চামড়ায় এসে পড়ে। একই সময় তার মাও আসে। সে চিৎকার করে বলে, দেখো, আমার হাত সংক্রমিত হয়েছে। তার মা যখন পরীক্ষা করে তখন তার হাতের কোনো সমস্যা হয় না। পরের দিন সকালে দেখা যায় যে শিনিচি খাবার টেবিলে থাকার সময় তার হাতে কিছুটা জ্বালা অনুভব করে। তারপর একজন লোক দেখানো হয় যার কান তার স্ত্রীর সামনে এসে দাঁড়ায়, যা খুব ভয়ঙ্কর ছিল এবং সে তার পরজীবীটির কারণেই ঘটেছিল। স্কুলে যাওয়ার পথে তার বন্ধুর সাথে দেখা হয়, তখন তার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। যখন তার ডান হাতটি তার হাতে থেতলে যায়, কিন্তু তার হাতটি রহস্যজনকভাবে তাকে আটকানোর সময় দেখা যায় যে এটি একটি পরজীবীতে রূপান্তরিত হয়েছে এবং এটি কেবল শিনিচির বইগুলি ব্যবহার করে, কারণ এটি মানুষের জীবনযাপন পদ্ধতিতে আগ্রহী ছিল। শিনিচি তার শরীরে ঢোকার চেষ্টা করলে এগিয়ে যেতে বাধা দেয়, তাই এটি কেবল ডান হাতে সংক্রামিত হয়েছিল এবং এই হাতটি পরিচালনা করছিল। এটি তার নাম মিগি ঘোষণা করে এবং এটি অনুরোধ করে, আমাকে কখনো কেটে ফেলে দেবেন না, আমি তোমার ক্ষতি করব না, কারণ তুমি আমার বিনোদনকারী। এখন দেখা যাচ্ছে যে শিনিচি এবং মিগি একটি বন্ধুত্বের বন্ধন তৈরি করছে। যাই হোক, যারা পরজীবী দ্বারা সংক্রামিত ছিল তারা শহর জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তারা মানুষ হত্যা করে তাদের ক্ষুধা নিবারণ করছিল। বিপরীতভাবে মিগি শিনিচিকে একটি হোটেলে টেনে নিয়ে যায় যেখানে অনেক পরজীবী মানুষের মাংস খাচ্ছিল। তারা ভুল বুঝে যেহেতু শিনিচিও সংক্রমিত তাই মাংস অফার করে, কিন্তু তারা তার মাথা কেটে ফেলেছে। যদিও সে এখনো মানুষ এবং সম্পূর্ণ সংক্রমিত হয়নি, কিন্তু মিগি শিনিচিকে রক্ষা করে তাদের আক্রমণ করে, কারণ শিনিচির মৃত্যুর সাথে এটিও মারা যেতে পারে। তাই তিনি নিজের জন্য অভিনয় করেছিলেন। দেশীয়দের হত্যা করা হচ্ছে বলে খবর প্রচার করা হয়, আর ঘাতকের কথা কেউ জানতেও পারছে না, কারণ পরজীবীরা কৌশলে এবং গোপনে তা চালিয়ে যাচ্ছিল। শিনিচি মিগিকে বলে, তুমি তোমার সঙ্গী পরজীবীদের মানুষ না খেতে বাধা দাও না কেন? তখন মিগি উত্তর দেয়, তুমিও শাকসবজি খাও এবং অন্যান্য প্রাণীও খাও, ঠিক তেমনি আমাদেরও খাদ্য মানুষ, তাহলে এতে দোষের কি আছে? মিগি তার আশেপাশের পরজীবীর ধরন অনুধাবন করতেন। স্কুলে গিয়ে এটা শিনিচিকে বলে যে আপনার কাছাকাছি আরেকটি পরজীবী আছে। এটা তার শিক্ষক ছাড়া আর কিছু ছিল না। শিনিচিকে দেখে সেই শিক্ষক জানেন যে তিনি সংক্রামিত, কিন্তু সে বলে যে আমাকে ভয় পাওয়ার কোনোই দরকার নেই, কারণ আমি মানুষের ক্ষতি করতে চাই না, বরং আমি মানুষের জীবনযাপনের পদ্ধতিগুলি জানি যাতে তাদের বৈশিষ্ট্যগুলির সর্বদা আমার মধ্যে থাকে। এটি তাকে পুলিশ অফিসার এবং একজন ছাত্র সহ আরও দুটি পরজীবীর দিকে নিয়ে যায়। এতে বলা হয়েছে, এই পুলিশ অফিসার আমার স্ত্রী এবং আমরা একটি সন্তানের আশা করছি, আর সেই শিশুটি হবে মানুষ, আর আমরাও চাই মানুষের মতো জীবন পরিচালনা করতে। আমরা কাউকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেব না, কারণ এটি খুবই ক্ষতিকর, কিন্তু আমরা একান্তে খেতে চাই। আপনি কি আমাদের গ্রুপের অংশ হবেন? কিন্তু মিগি একমত নন। পরের দিন একই পুলিশ অফিসার তাদের কাছে আসে। তখন মিগি শিনিচিকে প্রকাশ করে সে আমাদের মারতে এসেছে, কারণ তিনি শনাক্ত করেছিলেন যে আমরা সেদিন একটি হোটেলে একটি প্যারাসাইট শেষ করেছি। এক সময় পুলিশ সদস্য তার ওপর হামলা চালায়। মিগি এবং শিনিচি তার সাথে লড়াই করে, শেষ পর্যন্ত তাকে হত্যা করে। ঘরে ঢুকে শিনিচি একটা জীবন নিয়ে গেছে বলে নিজেকে অপরাধী মনে হচ্ছিল। বিপরীতভাবে এটি দেখানো হয়েছে যে পরজীবী অন্য মানুষের শরীরে চলে যায়, পুলিশ অফিসারের শরীর থেকে বেরিয়ে আসে। এটা অন্য কেউ নয়, বরং শিনিচির মা, এবং সে তাকে হত্যা করার জন্য শিনিচির দিকে এগিয়ে যাচ্ছিল। মিগি শিনিচির কাছে প্রকাশ করে সে তোমাকে হত্যা করতে চায়। শিনিচি এটাকে বলে, সাবধান, মাকে নিয়ে কিছু বললে, কারণ মায়ের সাথে তার ছিল আন্তরিক সম্পর্ক।
তিনি কখনোই মাকে হারাতে চাননি। প্রথম দর্শনে তার মায়ের মুখও অন্যান্য পরজীবীর মতো পরজীবীতে রূপান্তরিত হয় এবং সে শিনিচিকে আক্রমণ করে। তার রক্তের অপচয়ের কারণে সে প্রায় মারা যাচ্ছে। পরের দিন সকালে দেখা যাচ্ছে যে তিনি নিজেকে পুনরুদ্ধার করেছেন। মিগি বলে, তুমি খুব আহত ছিলে, কিন্তু আমি আমার কোষ দিয়ে তোমার ক্ষত সারালাম। কিন্তু হুমকির বিষয় ছিল, এটি যেহেতু মিগি কোষ শিনিচিতে হস্তান্তরিত হয়েছিল, তিনি সম্পূর্ণ সংক্রমণের অধীনে ছিলেন। এখন শিনিচি তার মায়ের খোঁজ শুরু করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। তারপর পুলিশ অফিসারের কথা জিজ্ঞেস করে শিক্ষকের কাছে যাওয়া, কিন্তু শিক্ষকও কিছু প্রকাশ করেন না। মিগি তাকে বলে, আমাকে দিনে 4 ঘন্টা ঘুমাতে হবে, সে সময় তোমাকে একাই যুদ্ধ করতে হবে, কারণ আমি তোমাকে রক্ষা করব না। মিগির কোষ থাকার ফলে মিগির গুণাবলী প্রকাশ পেতে শুরু করেছে। এখন দেখা যাচ্ছে একজন ছাত্র পরজীবীতে রূপান্তরিত হয়েছে। যে ছাত্রটিকে শিক্ষক দেখিয়েছিলেন সে শিনিচির স্কুলে ভর্তি হয়। সে শিনিচির বন্ধু হওয়ার ভান করে। সময়ের সাথে সাথে বাস্তবতা সবার সামনে উন্মোচিত হয়, যেহেতু তিনি পরজীবী। এরপর ছাত্রটিকে সবাইকে খুন করে। তারপরে সে শিনিচির বন্ধুকে হত্যা করতে এগিয়ে যায়, কিন্তু শিনিচি তার বন্ধুকে নিয়ে ভবন থেকে লাফ দেয়। ওই শিক্ষক সেখানে যান যিনি ওই ছাত্রের মৃত্যু চেয়েছিলেন, কারণ তার গোপন কথা ওই ছাত্রের দ্বারা প্রকাশ হতে পারে। সে সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়, কিন্তু নিরাপদ থাকে। পুলিশ যেখানে গেলেও ওই ছাত্র পুলিশকে শেষ করে দেয়। মিকি শিনিচিকে বলে ছাত্রটি ভবনের ছাদে আছে। অন্য ভবনের ছাদে গিয়ে তীর নিক্ষেপ করতে গিয়ে তাকে হত্যা করে। তারপর সে শিক্ষকের কাছে ফিরে আসে এবং সেই পুলিশ অফিসারের ঠিকানা জিজ্ঞেস করে যে পরজীবী ছিল। শিক্ষক তাকে অবস্থান জানান। সেই পুলিশ অফিসারের পরজীবী তখনও তার মায়ের মধ্যে ছিল, কিন্তু এটা মিগির বিশ্রামের সময়, মানে এখানে একাই লড়তে হয়েছে শিনিচিকে। কোনোভাবে সে সেই পরজীবীর গলা কেটে দেয় যাতে এটি শেষ হয়। তার মা এবং পুলিশ অফিসার পরে শেষ হয়। তারপর শিনিচিকে তার বন্ধুর সাথে দেখা করতে দেখা যায় একটি হাসপাতালে। তিনি উচ্চারণ করছেন যে আমি একে একে সব পরজীবীকে হত্যা করব। তারপর দেখা যাচ্ছে কেউ তাদের ছবি তুলছে, আর সে ছিল গুপ্তচর। সিনেমা পার্ট 1 এখানেই শেষ হয়েছে। এখন এই সিনেমার দ্বিতীয় খণ্ড ব্যাখ্যা করা হবে। এখন সেই ঘটনার কয়েক মাস পরের সময় দেখানো হয়েছে দ্বিতীয় খণ্ডে, যখন সামরিক কর্মকর্তারা জানতেন যে শহরে পরজীবী রয়েছে যারা মানুষকে আক্রমণ করছে এবং তারা তাদের উদ্ধার করতে চেয়েছিল। তাই তারা জেল থেকে মুক্তি পায় একজন সিরিয়াল কিলারকে, যিনি মানুষের কাছ থেকে পরজীবী শনাক্ত করতে পারতেন। একে একে মানুষ তার সামনে হাজির হয়। তারপর সবাইকে মানুষ বলে ডাকে, কিন্তু শিনিচি তার সামনে উপস্থিত হয় তিনি চিন্তাশীল হয়ে ওঠেন। অনেক ভেবে চিনতে বলে সেও মানুষ। বাড়িতে ফিরে মিগি শিনিচিকে বলে যে আমাদের একটু দূরত্বে একটি পরজীবী রয়েছে। তারা কাছাকাছি একটি বিল্ডিং পরিদর্শন করে যেখানে একটি পরজীবী মানুষের মাংস খাচ্ছে। শিনিচিকে লক্ষ্য করে সেই পরজীবী শিনিচির দিকে চলে যায়, কিন্তু মিগি এটাকে মৃত্যুর মুখে ফেলে দেয়। হঠাৎ শিনিচি টের পান যে তার পিছনে কেউ আছে। তিনি আর কেউ নন, কিন্তু সেই ব্যক্তি যিনি প্রথম পর্ব এর শেষে মিগি এবং শিনিচির ছবি তুলেছিলেন, অর্থাৎ সেই গুপ্তচর। তারপর সিটি মেয়র দৃশ্যে আসেন, যিনি পরজীবীদের পক্ষে কথা বলেন। তিনি একজন শয়তান ব্যক্তি ছিলেন এবং সেই শিক্ষকের সাথে তার একতা ছিল। এখন দেখা যাচ্ছে যে শিক্ষকের একটি শিশু ছিল যে মানুষ ছিল। সেই মেয়র জানতেন যে শিনিচি পরজীবী হত্যা করছে। তিনিও তাকে শেষ করতে চেয়েছিলেন, কিন্তু শিক্ষক তাকে নিষেধ করেন। সে বলে মিগি আর শিনিচি এক দেহের। আমি সাক্ষ্য দিতে চাই কিভাবে তারা একে অপরের সাথে সংযোগ স্থাপন করে। যদি তারা শিনিচিকে হত্যা করে তবে আমাদের পরজীবী মিগির অস্তিত্ব বন্ধ হয়ে যাবে। তাই সে সেই গুপ্তচরকে শিনিচির পিছনে নজর রাখার জন্য পাঠিয়েছিল। হাঁটতে হাঁটতে একদিন শিনিচি আবার টের পায় যে কেউ একজন তার পিছনে আছে। গুপ্তচর বৃত্তির সময় ওই গুপ্তচর পরামর্শ দেয় পুলিশের সামনে নিজেকে প্রকাশ করা উচিত, কিন্তু শিনিচি বলেন না, পুলিশ বিভাগও অনেক পরজীবীতে ভরপুর। শিনিচি এখানে জানতে পারে যে শিক্ষক তাকে তাড়া করার জন্য গুপ্তচরকে নিযুক্ত করেছেন। সেখানে যাওয়া শিক্ষককে তিনি বলেন, আপনারা সবাই মিলে কি করছেন, কেন আপনি এটা বন্ধ করবেন না? তখন শিক্ষক তাকে বলেন, আপনি আমাদের সঙ্গী পরজীবী মারছেন কেন? তারা এখানে শিখছে কিভাবে মানুষ খেতে হয়। কিছুক্ষণ পরে তারা তাদের হত্যা বন্ধ করবে। সে চুপ করে থাকে এবং সে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে প্রকাশ করে ওই শিক্ষক খুবই ভয়ঙ্কর পরজীবী, সাবধান, সে আপনার ক্ষতিও করতে পারে। কিন্তু গুপ্তচর তাকে বিশ্বাস করে না। পরের দিন গুপ্তচর সেই মেয়ের সাথে দেখা করে। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে শিনিচি সত্য বলছেন কি না। তাই তিনি মেয়রের কক্ষে অডিও টেপ সেট করেন। বিষয়টি জেনে মেয়র গুপ্তচরকে হত্যার নির্দেশ দেন। বলছেন তিনি আমাদের জন্য হুমকি হয়ে উঠেছেন। গুপ্তচরকে হত্যা করার জন্য সে তার বাড়িতে একটি পরজীবী পাঠায়। বাড়িতে না থাকায় তারা তার মেয়েকে হত্যা করে। মিগি শিনিচিকে জানায় 5টি পরজীবী তোমাকে আক্রমণ করতে আসছে। একজন লোক তাদের অগ্রসর করে। সে ছিল 5টি পরজীবীর মিলন। মিগি এবং শিনিচি যুদ্ধ করার সময় তার মাথা বিস্ফোরিত হয়। তার মানে
মনে করে যে সে মারা গেছে, কিন্তু সেখানে শুধুমাত্র একজন পরজীবী মারা গিয়েছিল, অন্য 4টি পরজীবী তখনও বেঁচে ছিল। বাকি পরজীবী সতর্ক হয় এবং তাকে পরিচালনা শুরু করে। তখন শিক্ষক মেয়রকে বলেন, আমি যদি আপনাকে অনুমতি না দিয়েছি যে আপনি শিনিচি ও গুপ্তচরকে শেষ করতে পরজীবী পাঠাবেন না, তাহলে আপনি কেন এমন করলেন? এখানে মেয়র লক্ষ্য করেছেন যে শিক্ষক মা হওয়ার পর মানুষের অনুভূতির বিকাশ ঘটাচ্ছেন। সে এতে বিরক্ত হয় এবং শিক্ষককে শেষ করতে 3টি পরজীবী পাঠায়। পরজীবী হওয়ার কারণে সে বুঝতে পারে যে কেউ তাকে শেষ করতে আসছে। তাদের গাড়ির পার্কে ডেকে সে একা লড়াই করার সময় তাদের শেষ করে। বাড়িতে ফিরে তিনি লক্ষ্য করেন যে তার বাচ্চা সেখান থেকে নিখোঁজ রয়েছে। তিনি সেখানে একটি বিবৃতি সহ একটি নোট খুঁজে পান। একটি বৈঠকের জন্য সেতুতে আসুন এবং আপনার শিশুটি আমার হেফাজতে রয়েছে। আসলে গুপ্তচর সেই চিরকুট রেখে গিয়েছিল যে তার মৃত মেয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। কেড়ে নিয়েছে শিক্ষকের শিশুর প্রাণ। সেই শিক্ষক শিনিচির সাথে বিভ্রান্তিতে সেখানে চলে যান। শিনিচি গুপ্তচরকে বলে, এই বাচ্চাকে মেরে কিছুই পাবে না, কারণ এই শিশুটি মানব প্রজাতির। সেখানে সামরিক কর্মকর্তারাও আসেন। তারা জানতেন যে মেয়র তার ভবনে অনেক পরজীবী লুকিয়ে রেখেছেন। এখন তারা একে একে ভবনের লোক পাঠাচ্ছিল, খোঁজ নিয়ে তাদের মধ্যে পরজীবীদের গুলি করছিল। তারা সিরিয়াল কিলাররাও সেখানে উপস্থিত ছিল। এরপর মেয়রকে তার বক্তব্য দিতে দেখানো হয়। তিনি বলেন যে মানুষই প্রকৃত দানব, বিনা কারণে পরজীবীদের ধ্বংস করে। এরপর সেখানে উপস্থিত সামরিক কর্মকর্তারা তাকে টার্গেট করে শেষ করেন। তারপর সিরিয়াল কিলাররা চিৎকার করে সে মানুষ ছিল কিন্তু পরজীবীদের সাহায্য করছিল। পিছনে ফিরে তারা সেই লোকটিকে দেখতে পায় যার মধ্যে 5টি পরজীবী ছিল। সবাই তাকে গুলি করে কিন্তু তার কোনো ক্ষতি হয় না। তারপর দেখানো হয় যে গুপ্তচর সেই শিশুটিকে ফেলে দিতে চলেছে। সাক্ষী শিক্ষিকাকে তার শিশুতে বাঁচাতে পরজীবীতে রূপান্তরিত করতে হয়। সে তার এক হাত গুপ্তচরের শরীরে ঢুকিয়ে দেয়। ফলস্বরূপ সবাই জানতে পারে যে সে পরজীবী। পুলিশ তার উপর অবিরাম গুলি চালাতে থাকে এবং সে জানতে পারে যে সে এখনো থামবে না। সে তার বাচ্চাকে শিনিচির হাতে তুলে দিতে আসে। তিনি শিনিচিকে এই দায়িত্ব দেওয়ার সাথে সাথে অনেক গুলি করার আঘাত পাওয়ার কারণে তিনি অবিলম্বে মারা যান। এখানে শিনিচি তার নিজের মাকে স্মরণ করিয়ে দেন এবং সে মানুষের অনুভূতির প্রকাশ ঘটায়। এখন শিনিচিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ, কিন্তু তারা জানা গেছে যে 5টি পরজীবী থাকা এক ব্যক্তি সামরিক অফিসারদের হত্যা করছে। তারপর শিনিচি সেই জায়গায় গাড়ি চালায়, কিন্তু ওই পরজীবী তার দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সে বনে চলে যায়। সে মিগিকে বলে, তুমি আমার সাথে না থাকা পর্যন্ত সে আমাকে শনাক্ত করবে আমি কোথায় আছি। তিনি মিগিকে তার থেকে আলাদা করার অনুরোধ করেন। ইতোমধ্যে সেই পরজীবী সেখানে চলে আসে, তাকে আক্রমণ করতে শুরু করে। শিনিচি এবং মিগ এখন বন্ধুত্ব করেছিল, তাই মিগি বলিদান করে, নিজেকে শিনিচির শরীর থেকে আলাদা করে। এটি শিনিচিকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। মিগি সেই পরজীবী দ্বারা নিহত হয়। এতে হতাগ্রস্ত হয়ে শিনিচি তার বন্ধুর বাড়িতে চলে যায়। সে হৃদয় দিয়ে তার যত্ন নেয়। মিথ্যা বলার সময় তিনি অবিলম্বে লক্ষ্য করেন তার বাহুটি মিগির আরও একটি অংশ তৈরি করেছে। এটি ঘটেছে তার মিগির সারাংশ শিনিচির শরীরে হস্তান্তরিত হয়েছিল যখন এটি তাকে সুস্থ করেছিল, তাই তিনি চাইলেই এটি তৈরি করতে পারে। শিনিচি জানে যে পরজীবী আবার আমার অবস্থান শনাক্ত করবে কারণ এটি তৈরি করেছে, তাই বন্ধুর জীবনের স্বার্থে বিদায় জানিয়ে চলে যায় সে। বাইরে গিয়ে সেই পরজীবীর হাতে ধরা পড়ে। একটি মিলের কাছে পৌঁছে সে তার শরীরে একটি রাসায়নিক আর্থিক রড ছুরিকাঘাত করে। তবে তিনি নিরাপদে রয়েছেন। সে বলে, আমাকে নিয়ে কি ভাবছো? তোমাকে হত্যার পর আমি অন্য মানুষকে হত্যা করব এবং আমার সাথে অন্যান্য পরজীবীরা সারা বিশ্বে আধিপত্য বিস্তার করবে। সে প্রায় শিনিচিকে মেরে ফেলছে। হঠাৎ মিগি তার হাতে হিসেবে পুনর্জন্ম হয়। এটি সেই পরজীবীকে আক্রমণ করে। এদিকে তার শরীরে একটা ঝামেলা হয় এবং সে বিরক্ত হয়ে যায়। মিগি তাকে বলে, সেই রডে মাল্টি কেমিক্যাল ছিল যেটা দিয়ে তুমি তাকে স্টক করেছিলে, তাই সমস্ত পরজীবী তার শরীরকে ধরতে চায় না। সমস্ত পরজীবী একে একে শরীর ছেড়ে চলে যায়। এখন শুধু কঙ্কাল বাকি ছিল। শিনিচি এটিকে আগুনে ফেলে দেয় যা তার জীবন নেয়। অনেকক্ষণ পর সবকিছু রুটিন অনুসারে দেখানো হয়। মিগি শিনিচিকে বলছে, এই পৃথিবীতে কোনো পরজীবী পিছু ছাড়েনি, তাই আমাদের একসঙ্গে বসবাস করা উচিত নয়। আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু শিনিচি রাজি হয় না। তিনি মিগি নিজেই এর মূল্যোৎপাত ঘটিয়েছেন। আর শিনিচির আসল হাত দেখা যাচ্ছে। আর মন খারাপ হয়ে মিগির কথা মনে পড়তে শুরু করে। এখন দেখা যাচ্ছে অনেক সময় পার হয়ে গেছে। শিনিচি এবং তার বন্ধু সুখী জীবন যাপন করছিলেন। আর তারা ওই শিক্ষকের বাচ্চার দেখা করতে যেত। হঠাৎ দেখা যাচ্ছে সিরিয়াল কিলার ফিরে এসেছে। সে শিনিচির বন্ধুকে ধরে ফেলে। সে তার কানে ফিসফিস করে বলে, আসল দানব হলো মানুষ। কিন্তু শিনিচির বন্ধুত্ব তাকে বলে, আসল দানব হলো তুমি। এরপর সেই সিরিয়াল কিলার তাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, কিন্তু শিনিচি হঠাৎ সেখানে গিয়ে হাত বাড়িয়ে তাকে উদ্ধার করে। এখানে সে যেহেতু বুঝতে পারে যে মিগি তাকে এখানে সাহায্য করেছে, তাই মুভিটির দ্বিতীয় খণ্ড শেষ পর্যন্ত এখানেই শেষ হলো। এই ছিল প্যারাসাইট 1 এবং 2 এর সম্পূর্ণ ব্যাখ্যা, যেখানে মানুষের অস্তিত্বের জন্য
এক অনন্য সংগ্রামের কাহিনী ফুটে উঠেছে। এই সিনেমা শুধু ভয়ের গল্প নয়, এটা আমাদের নিজের ভেতরের মানবিকতা, সংকল্প আর শক্তির কথা মনে করিয়ে দেয়। আপনারা কি ভাবছেন এই গল্প সম্পর্কে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরো রহস্যময় এবং আকর্ষণীয় কাহিনী পেতে চান তাহলে আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও মিস না করার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।